দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহপু আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সময় হলো আমাদের নিয়মিত আয়োজন হ্যাপিনিং পয়েন্টের। দর্শক সকাল থেকে যারা এটি নিউজ দেখছেন নিশ্চয়ই তারা খেয়াল করেছেন যে আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন। সেটি নিয়ে আমরা নানান প্রচার করছি, বিভিন্ন খবর, এবং এই বছরই হচ্ছে তার অমর সৃষ্টি বিদ্রোহী কবিতার ১০০ বছর পূর্তি, অর্থাৎ ১৯২২ সালে সেটি তিনি ২১ সালে লিখেছিলেন। এরকম একটি বিষয় নিয়ে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ স্যাররা কথা বলছেন, নিশ্চয়ই সকাল থেকে সেগুলো দেখেছেন। আমরা তারই দৃষ্টিপাত করব, কেননা বাংলাদেশের ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা ১০০ বছর পার করেছি। সেই সমাজ ব্যবস্থা, সেই সময়কার চালচিত্র এবং কোন প্রেক্ষিতে বিদ্রোহীকে এরকম লিখতে হলো নানাভাবে। আবারও আরেকটি ছোট্ট গবেষণা যে আমরা নজরুলের যত লেখা পড়ি তার মধ্যে সবচেয়ে বেশি কোন লেখাটি সবচেয়ে বেশি পঠিত হয়, এটি একটি দিক। আবার বিশেষ করে তার কবিতা, যেটি কাজী সব্যসাচী কবির সন্তান যেটি পড়েছেন, এখনও মনে হয় যে একেবারে অনবদ্য, তার মতো করে আর তেমন করে কেউ কি পড়তে পেরেছে, বা কবিও কি এরকম লেখা আর কোনো দিন লিখবেন? আমরা যখন এই বিদ্রোহী কবিতাটি রাখি তখন যে প্রশ্নগুলো মনে হয় সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা যাদেরকে পেয়েছি একটু পরিচয় করে দিতে চাই। উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ স্যার। স্যার, কৃতজ্ঞতা, ভালোবাসা আপনার প্রতি। আমরা পেয়েছি অধ্যাপক খালেদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এবং তারিক মঞ্জুর, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বিশ্বজিৎ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবং আমরা বলছিলাম যে সেই বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে বা সময়কাল ১৯২১ সালটি, তখন সবেমাত্র সাম্প্রদায়িকতার বিষ রূপিত হচ্ছে, বিভাজন আসছে, ব্রিটিশদের নানান কৌশল, এক্সপেরিমেন্ট, হিন্দু মুসলমানে হানাহানি, এইরকম একটা সমাজের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ যে জাতি তত্ত্ব বলি বা অন্য যা কিছুই বলি না কেন, মানে বীজ রোপিত হচ্ছে। সেই সময়ে আমার কাছে মনে হয় এই বিদ্রোহী কবিতা একেবারে প্রতিবাদ তো বটেই, আবার অসাম্প্রদায়িক। বিশ্বের হেন কোনো উপমা নেই যেখান থেকে তিনি তুলে না আনেন। যেমন আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, আমি মম রাজবেশ ম্লান গৌরিক, বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহরে কর্নিশ। অর্থাৎ একেবারে পরিষ্কার বার্তা। এই কথা আমি বলতে পারি কিনা বিশ্বজিৎ স্যার? ধন্যবাদ। আমরা নজরুল জয়ন্তীর দিনে এখানে সমবেত হয়েছি। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে ১২২ বছর আগে একজন কবি জন্ম নিয়েছিলেন। তার মৃত্যু ঘটেছে প্রায় ৫০ বছর। তবু কাজী নজরুল ইসলাম আমাদের কাছে প্রতিদিন প্রাসঙ্গিক। একজন কবি একটি কবিতা লিখেছেন, যে কবিতাটি তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে বিজড়িত হয়ে গেছে। এমন ঘটনা বিশ্ব সাহিত্যে আর আছে কিনা আমি জানি না। আমরা নজরুলকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেই জানি এবং মানি। যে কবিতাটির কথা বলা হলো, আজ থেকে ১০০ বছর আগে ১৯২১ ডিসেম্বর এই তারিখে লেখা হয়েছিল কলকাতার ৩/৪ তালতলা স্ট্রিটে বসে। বিদ্রোহী বিদ্রোহী বিচিত্র ভাবের কবিতা। এর মধ্যে যেমন বিদ্রোহের বাণী আছে, আছে শাস্ত্রাচার, লোকাচার, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক ধরনের হুঙ্কার। একই সঙ্গে আছে শৃঙ্খল পরা আমিত্বের বন্ধন থেকে প্রমিথিউসের মতন মুক্তি। একটি চরণ দুবার উচ্চারিত হয়েছে, আমি আমারে চিনেছি, আজই কি আমার খুলিয়া গিয়াছে সব বাত। ধ্রুবপদের মতন এই দুটো চরণ এই কবিতার মৌল নির্যাস আমার বিবেচনা।
অর্থাৎ ঔপনিবেশিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি মানুষের ব্যক্তিত্বকে, তার সত্তাকে যেভাবে ধ্বংস করেছে, শিকলবন্দি করেছে, বাক্সবন্দি করেছে, সেই জায়গা থেকে একজন কবি প্রবল শক্তি নিয়ে বিদ্রোহীর ভূমিকায় আবির্ভূত হয়েছেন এবং সমাজে সংসারে বিদ্রোহের কোনো উপাদান না পেয়ে তিনি তখন হাত বাড়িয়েছেন ভারতীয় পুরাণের প্রতি, পশ্চিম এশিয়ার ইতিহাস ঐতিহ্যের প্রতি। এবং একবার উচ্চারিত হয়েছে গ্রিক পুরাণের অরফিয়াসের কথা। তাহলে ভারতীয় পুরাণ, পশ্চিম এশিয়ার ইতিহাস ঐতিহ্য, গ্রিক পুরাণ, এই সম্মিলিত শক্তি দিয়ে নজরুল আসলে রুখে দাঁড়িয়েছেন সাম্প্রদায়িক শক্তি, ঔপনিবেশিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। এবং এইখানেই নজরুল অনন্য। হাজার বছরের বাংলা কবিতার ইতিহাসে বহু বড় মাপের কবি এসেছেন। আমাদের মুকুন্দরাম চক্রবর্তীর মতন কবি আছেন, বিজয়গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, অনন্য এক নাম, বিশ্ব সাহিত্যে অনন্য এক নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তারাও আছেন। বাংলা কবিতায় নজরুলের কৃতিত্বের জায়গাটি এই, তিনি একটি নতুন ধারার নির্মাতা। জি স্যার, আমি ঠিক এই কথা সূত্র ধরে, এক নতুন ধারার নির্মাতা, ঠিক এই কথাটার সূত্র ধরে খালেদ স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার, মানে ভাষাগত দিক তো আছেই, সেগুলো তো মানে বটেই, আলোচনার বিষয় তো হতেই পারে, কিন্তু আজকের আমরা উপমহাদেশের রাজনীতি যদি দেখি, বাংলাদেশের রাজনীতি দেখি, এবং প্রাসঙ্গিক দিক নিয়ে সবসময়ই আমরা কথা বলি, কিন্তু যখন তার লেখায় যে ধরি বাসুকির ফনা জাপুটি, মানে ভাষাগুলি, বাসুকি কোন কোন ধর্ম কি বিষয়, ধরি স্বর্গীয় দূত, জিব্রাইলের আগুনের পাখাটি সাপুটি, আজকের বাংলাদেশে কোনো লেখক, কোনো কবি যদি এই ধরনের উপমা ব্যবহার করে যে একটা তীব্র সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে আমাদের প্রতিনিয়তই বাড়তে হচ্ছে, এটাকে আমরা এক অনন্য প্রতিবাদ ধরবো কিনা? খালেদ স্যার কি যুক্ত করবেন? অবশ্যই একটি অনন্য প্রতিবাদ। যে সময়ে আমরা বসবাস করছি, সময়টা তুলনামূলকভাবে অনেক করাল, কলুষিত, অসুন্দর, অমানবিক, পাশবিকও না, পৈশাচিক। কারণ এখানে সত্য বলার দায় অনেক বেশি, সত্য বলা সহ্য করার লোক অনেক কম। যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু নজরুল তার ব্যক্তিগত জীবন দিয়েও প্রতিষ্ঠিত করেছেন। তিনি মুসলমান, হিন্দু এবং অন্যান্য যে ধর্মগোষ্ঠী, বাঙালি চেতনার সার হচ্ছে আসলে সর্বধর্ম সমন্বয়বাদ, এটাকে তিনি চিহ্নিত করেছেন। যা কিছু অন্যায়, যা কিছু প্রতিরোধযোগ্য, তাকে তিনি প্রতিরোধ করেছেন। তিনি শুধু কবি ছিলেন না, আমরা দেখেছি তিনি কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হয়ে উঠেছিলেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবং যা কিছু আছে এই কবিতার মধ্যে, আপনি বলেছেন যে উপমাগুলো আছে, যে প্রসঙ্গ অনুষঙ্গ আছে, যে মানে খণ্ডিত চিত্রকল্প আছে, তার মধ্য দিয়ে আসলে আমরা সর্বমানবীয় একটি চেতনার সমন্বয় দেখতে পাই। এখানে আসলে তিনি নির্ভীক চিত্তে, উচ্চ কণ্ঠে তিনি তার কথা বলেছেন। তিনি যে বারবার বলেছেন আমির মধ্যে সমগ্র জাতি, হিন্দু মুসলমান নির্বিশেষে এই বাঙালি জাতির আকাঙ্ক্ষার যে উচ্চতা, সৌন্দর্য, যে আসলে সমুন্নতি, সেটাকে চিহ্নিত করেছিলেন। এবং নির্ভীকতা যুগে যুগে যেটা প্রমাণ দিয়েছে এবং এর পরেও দিয়েছে, তার কথা ধরে তাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন এক সার্বভৌম রাষ্ট্রের অধিকারী হয়েছি। এগুলোর মধ্যে নজরুলের সেই কবিতার সমবেত চেতনার আকাঙ্ক্ষার বাস্তবায়ন আছে। অদ্ভুত এখানে তার সে কথা আপনি বলেছেন, বিশ্বজিৎ স্যার বলেছেন, যে আসলে মানে তার মধ্যে যে আসলে অন্তত ধর্মীয় সাম্প্রদায়িকতা শূন্য একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা তার উপমা ব্যবহারে। মিথ পুরাণ ব্যবহার করেছেন, ইসলামিক পুরাণ ব্যবহার করেছেন, গ্রিক পুরাণকে এনেছেন, যা কিছু আধুনিক মানে অনুষঙ্গ,
তিনি খালেদ স্যার, আমাদের একটা বিষয় যে মানে আসলে যোদ্ধা। আমরা বলছিলাম যে যে উপমাগুলি আজকের দিনে যদি হতো কি অতি সাম্প্রতি আমাদের যে অভিজ্ঞতা, আজকাল তো ফেসবুকের কল্যাণে কত কিছুই আমাদের দেখতে হয়, শুনতে হয়, বুঝতে হয়, সেই ধারাবাহিকতায় যে কথা বলছিলাম যে এইগুলো করলে আজকে এক ধরনের একেবারে মৃত্যুবরণা ইতিমধ্যে তৈরি হয়ে যেত, সেটি নিশ্চয়ই প্রতিবাদ তো বটেই, নিশ্চয়ই এই জায়গাগুলো থেকে সেই সব ধর্মান্ত গোষ্ঠী নিশ্চয়ই কিছু শিখবে না, সেই কথাও তো বলতে পারি। না, আজকে আমরা যে সমাজে বিচরণ করি, আমাদের যে সামাজিক ওয়েবসাইট গুলো আছে সেটাতেও আসলে যে পরিমাণ আসলে ধর্মান্ধ মানুষের উত্থান, উদ্ভূত একটা জাগরণ দেখি, সেটা আসলে স্বাধীন সার্বভৌম একটি দেশে, যে দেশ মানে ধর্ম নিরপেক্ষতার একটা মানে এই প্রতিশ্রুতি নিয়ে বেড়ে উঠেছে, সে দেশে এটা সম্ভব না। জি এখানে মানুষ, স্যার, এক স্যার ধর্মের স্যার মানুষ আমি আরেক আমি ধর্মের আসবো, মানুষকে। আমি শুধু বিশ্বজিৎ ঘোষ স্যারের কাছ থেকে শুধু একটু প্রশ্নটা রেখে যেতে চাই যে 1962 সালে একটি হিন্দি চলচ্চিত্র হয়, সেই চলচ্চিত্রটিতে নজরুলের একটি গানে, কবিতার অনুকরণে একটি হিন্দি গান, বিখ্যাত একটি গান ব্যবহৃত হয়। আমার চলচ্চিত্রটির নাম ধুল কি ফুল, একেবারে শতভাগ কমার্শিয়াল ছবি। সেই গানের লাইনটি এরকম যে তু হিন্দু বানেগা না মুসলমান বানেগা, ইনসান কি আওলাদ ইনসান বানেগা। মানে অদ্ভুত, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটি সেই সময়ে উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র, সেই ঢাকায় যেমন চলেছে, পাকিস্তানে চলেছে এবং ভারতবর্ষে তো চলেছেই। আমার কথা হচ্ছে যে সেই ধারাবাহিকতা থেকে আমরা বেরিয়ে আসছি শুধুমাত্র কি এই ধরনের বরেণ্য ব্যক্তিরা যাদেরকে আমরা চর্চা সঠিকভাবে করি না সেটার কারণে কি? আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, তারেক মঞ্জুর, তার কাছে আমরা একটু যাব যে একেবারে পরিষ্কার কথা যে বিদ্রোহীর একটি জায়গায় শেষের দিকে তারেক মনোয়ার নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে আমি মানব দানব দেবতার ভয়, একেবারে পরিষ্কার কথা, পরিষ্কারভাবে আপনার কাছ থেকে শুনবো, আমি মানব দানব দেবতার ভয়। কি আমি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং একই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে শুনছেন কাজী নজরুল ইসলামের আহ, বিদ্রোহী কবিতার এটা জন্ম, বিদ্রোহী কবিতা রচনার এটা শতবর্ষ। এবং অনেকেরই জানা নেই, বিভিন্ন সূত্রে আমরা পাই এটা এক বসাতে তিনি লিখেছিলেন 1921 সালের ডিসেম্বরে। তিনি এটা লিখেছিলেন শেষ দিকে ডিসেম্বরের, এবং এরপরে এই কবিতা প্রকাশিত হয়েছে সাপ্তাহিক বিজলিতে। বিজলিতে দুইবার প্রকাশিত হয়ে, বিজলিতে প্রকাশের পরে এই পত্রিকা দুইবার ছাপাতে হয়েছে। এই কবিতা এত জনপ্রিয়তা অর্জন করে ওই সময়ে। এরপরে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়েছে ওই জানুয়ারিতেই 1922 সালের। তারপরে এপ্রিলে সোনা পত্রিকায়, এবং ওই 22 সালেরই জানুয়ারিতে আবার প্রবাসীতে ছাপা হয়। এখন যে প্রসঙ্গ আপনি বলছেন তার শেষ দিকে আছে আমি মানব দানবের ভয়। এখন দানব কারা? দানব তো আসলে মানুষের মধ্যেই আরেকটা রূপ। কিছু মানুষই আসলে দানবের রূপ ধারণ করে। নজরুলের যে বিদ্রোহী সত্তা বা বিদ্রোহের বহুমাত্রা, এগুলোকে আমরা আলাদা করতে পারি। যেমন অধ্যাপক খালেদ হোসেন বলছেন, কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন। তার তো আরো অনেক পরিচয় ছিল। 1920 সালের মার্চে তিনি ফিরে এলেন কলকাতায়, এবং সৈনিক নজরুল ফিরে এলেন, এবং তিনি দু হাতে লিখে গেলেন। তার তার গল্প প্রকাশিত হয়েছে ওই সময়ে, তার কবিতা প্রকাশিত হয়েছে, জনপ্রিয় হয়েছে। বিদ্রোহী কবিতার ঠিক আগে আগেই তিনি লিখে ফেলেছেন কোরবানির মতো কবিতা, মহররম তারেক মঞ্জুর, কবিতা, আসবো আমি আগমনী, আজকে কামাল পাশা, আনোয়ার, বিদ্রোহীতেই এগুলো। আমি আজকে একটু কনসেন্ট্রেট করতে চাই। খালেদ স্যার, আপনাকে শুধু একটু প্রশ্নটা ধরিয়ে রাখতে চাই, একেবারে কবিতার শেষ লাইন, উৎপীড়নের ক্রন্দনরল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমিতে রণিবে না, তারপর সেই বিখ্যাত লাইন মহাবিদ্রোহী রণক্লান্ত। এটি পড়ার সময় বারবার প্রতিবার অর্থ পরিবর্তন হয়ে যায়, অন্তত আমার কাছে মনে হয়। পাঠকরা সেটাই বলেন যে প্রতিবার পাঠে দারুণ দারুণ মানে সামনে আসে। কেন, সেটি আপনার কাছ থেকে শুনবো। বিশ্বজিৎ ঘোষ স্যারের কাছে যাব। স্যার, যে কথা বলছিলাম যে এই অসাম্প্রদায়িকতার চর্চা মানে আমরা কি ঠিকমতো করতে পারলাম না, সেটি একটি দিক। অমর্ত্য সেনের কথা বারবারই মনে হয় যে এই উপমহাদেশের মানুষ, তাদের বুকের ভেতরে এমন এক শক্তি রয়েছেন, তারা সবসময় মিলেমিশে থাকতে পছন্দ করেন, যে কারণেই এত বেশি ঝঞ্ঝা বিক্ষুব্ধর মধ্যে এদেশের মানুষরা এগিয়ে যায়। এরকম একটা দেশে এই যে সাম্প্রদায়িকতার বিষ বা আমরা দেখি, সেটি কি চর্চা না করার ফল? এটি কি বলবেন? বিশ্বজিৎ ঘোষ।
স্যার মাইক মনে হয় জি মিউট স্যার, করা। স্যার আনমিউট করে শোনা কথা। যাচ্ছে? জি শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি পৃথিবীর কোনো কবিকেই সাম্প্রদায়িক বলবো না। কবিরা কখনো সাম্প্রদায়িক হতে পারেন না। তবে আমি কথা জোর দিয়ে বলবো, কাজী নজরুল ইসলামই বাংলা ভাষার প্রথম এবং শেষ অসাম্প্রদায়িক কবি। বাহ। কথাটি নিয়ে প্রতিবাদ হতে পারে, কেউ পীড়িতও হতে পারেন, প্রতিবাদীও হতে পারেন, কিন্তু আমি আবারও বলবো যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম এবং শেষ অসাম্প্রদায়িক কবি কাজী নজরুল ইসলাম। তিনি কান্ডারি হুঁশিয়ার কবিতায় এমন চরণ উচ্চারণ করেছেন যে হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মোর মার। মানুষ কবিতার কথাও আমরা স্মরণ করব। সেখানে তিনি চার ধর্মের প্রধান চারটা, আরো অনেক ধর্মের দেবতা থেকে শুরু করে ধর্মবেত্তা সবাইকে একাকার করে দিয়েছেন এবং মানুষের জয়গান গেয়েছেন। আপনি যে কথা বলেছেন যে কাজী নজরুল ইসলাম এই কবিতা লিখেছেন 100 বছর আগে, সে 100 বছর আগের সমাজ পরিবেশ থেকে, সমাজ পটভূমি থেকে আমাদের অগ্রগতি হয়েছে। তবে ছোটবেলায় ভূতের গল্পের বই পড়তাম। এক ধরনের ভূত ছিল, তার নাকি পেছন দিকে একটা পা আছে, সামনের দুটো পায়ের চেয়ে পেছনের একটা পা একটু লম্বা ছিল, ফলে সামনের পা দিয়ে যতটা এগোতে পারত এক পদক্ষেপে, পিছনের পায়ের পদক্ষেপে তার চেয়ে বেশি পিছিয়ে যেত। আমি জানি না আমাদের দেশে, উপমহাদেশে ভূতের পেছনের পা গজিয়েছে কিনা, আমরা কি পিছিয়ে পড়েছি না এগিয়ে গেছি? একটু আগে খালেদ বলেছে যে ওই সময় তিনি যে কথা লিখেছেন সেই কথা আজকে লিখলে কি হতো। হুমায়ুন আজাদের কথা বললেন, নাম উচ্চারিত হয়েছে। আরো অনেক লেখক আছেন পৃথিবী জুড়ে, সালমান রুশদি থেকে শুরু করে কত মানুষ সম্পর্কেই আমরা এ কথাগুলো বলতে পারব। কিন্তু এমনকি বিষাদ সিন্ধুর কথাও আমরা প্রসঙ্গত বলতে পারি। কিন্তু আজকে এই যে মানব দানব দেবতার ত্রাস ছিলেন যে কাজী নজরুল ইসলাম, তাকে আমরা খণ্ডিতভাবে দেখি, তাকে কখনোই আমরা পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে দেখার চেষ্টা করিনি। তাকে হয় ইসলাম মুসলিম জাগরণের কবি হিসাবে দেখেছি, তাকে দেখেছি গজল গানের শিল্পী হিসেবে, তাকে দেখেছি কালী কীর্তন শ্যামা সঙ্গীতের লেখক হিসেবে। কিন্তু মানুষ নজরুল, অসাম্প্রদায়িক মানবিক যে নজরুল, সেই নজরুল কখনোই আমাদের সামনে বিবেচিত হলো না। এখানেই দুর্ভাগ্যের জায়গা। আমার মনে হয় বাংলাদেশে, ভারতবর্ষে, পৃথিবী জুড়ে কাজী নজরুল ইসলাম এখন অনেক বেশি মাত্রায় প্রাসঙ্গিক, তার কালের চাইতেও আরো বেশি প্রাসঙ্গিক এই যে মানবিক পৃথিবী গড়ার প্রেক্ষাপটে। কাজী নজরুল ইসলাম মানুষের পৃথিবী কল্পনা করেছেন। তিনি মিলিত বাঙালির স্বপ্ন দেখেছেন। আমরা মানুষের পৃথিবী থেকে মিলিত বাঙালির স্বপ্ন থেকে অনেক দূরে চলে গেছে। জি স্যার, স্যার আজকে আমি যখন আমি আমি আমাদের সঙ্গে তারেক মঞ্জুর আছেন, তার কাছ থেকে মানবিক বিশ্বের যে স্বপ্ন, সেটি তো একটি বটেই, আবার রাজনৈতিক সচেতন একেবারে সেই সময়টিতে আসলে একজন কবি কখন জন্ম নিবে এবং তখন পলিটিক্যাল সিচুয়েশন কি, সেটার উপর তো অনেক কিছুই ডিপেন্ড করে। বাংলাদেশ আন্দোলনটা তো তখনই সবেমাত্র জমাবাদ ছিল যে এই পুণ্যভূমি অর্থাৎ বাঙালি জাতি রাষ্ট্র সৃষ্টি হবে একটি, সেটি হোক কলকাতাকে সঙ্গে নিয়ে, হোক এই অঞ্চলকে সঙ্গে নিয়ে, সেটা যাই হোক না কেন, কিন্তু কথা হচ্ছে আমার ভাষা, আমার সংস্কৃতির যে মর্যাদা, সেটাকে আমি সবার ঊর্ধ্বে ধরবো এবং এটা এমন একটা জাতি হবে, এমন একটা ভাষা সংস্কৃতি হবে যেখানে বিশ্বের সমস্ত ভাষাভাষী সকল সংস্কৃতির উপাদানের চেয়ে সমৃদ্ধ হবে এবং সকলকে আলোকিত করবে। নিশ্চয়ই এই কনসেপ্টটি বাংলাদেশ কনসেপ্ট। তারেক মঞ্জুর, কি বলার আছে? এটা তো অবশ্যই যে নজরুলের যে বিষয়গুলো উঠে আসছে বিদ্রোহী কবিতায় শুধু বিদ্রোহের মাত্রা চিন্তা করলে আসলে হবে না। একই সঙ্গে কিন্তু যেটা বিশ্বজিৎ ঘোষ স্যার বলছিলেন যে তিনি
মানুষ নজরুল, তার এটি একটি সবচেয়ে বড় পরিচয়। নজরুলের এই কবিতার মধ্যে, বিদ্রোহী কবিতার মধ্যে একটি বাক্য আছে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য। আর যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কি আজকের যে বাংলাদেশ, যেটা পূর্ব বাংলা, সেটা আলাদা হবে না একসাথে থাকবে, এই নিয়ে তর্ক উঠেছিল 1905 থেকে, যে তর্কের শুরু সেটা 1947 সালে দেখেছি সেই বাংলাদেশ বা পাকিস্তানের অংশ হয়ে আলাদা হয়েছে। আমরা যদি বঙ্গবন্ধুর কথা বলি, এটা বঙ্গবন্ধুরও জন্ম শতবর্ষ পালনের একটি দীর্ঘ সূত্র চলছে। বঙ্গবন্ধুর সাথে নজরুলের দেখা হয়েছে কোন সময়, সেটা শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লিখেছেন। আমি এটা বই থেকে একটু উদ্ধৃত করি, যে তিনি লিখছেন, একটা ঘটনার দিন তারিখ আমার মনে নাই, 1941 সালের মধ্যে হবে। ফরিদপুর ছাত্রলীগের জেলা কনফারেন্সে শিক্ষাবিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে ছিলেন কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, ইব্রাহিম খাঁ সাহেব। সেই সভা অবশ্য আর শেষ পর্যন্ত হয়নি, 144 ধারা জারি করা হয়, কিন্তু সভা হয়েছিল ঘরোয়া ভাবে হুমায়ুন কবিরের বাড়িতে। এবং সেখানে বঙ্গবন্ধু লিখছেন, সেখানে আমরা বলেছিলাম যে রাজনৈতিক আলোচনা আজ আর হবে না, দরকার নেই, আমাদের বরং দাবি বাংলাদেশের শিক্ষা আন্দোলন নিয়ে ছাত্রদের যে শিক্ষা এবং ছাত্র যে কর্তব্য, এগুলো নিয়ে আলোচনা হোক। জি, অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে খালিদ স্যার। বিশ্বজিৎ স্যার, শুধু মনে করে রাখি, আপনাকে যে অনুষ্ঠান শেষ করব, শেষ কথা আপনি কি বলবেন আপনি ভাবতে থাকুন, আমি খালিদ স্যারের কাছে যাব। খালিদ ভাই, ওই প্রশ্ন যেটি বলেছিলাম যে একেবারে বটা হয়, আবার এই মুহূর্তে আমার মনে হচ্ছে তারিখের কথা শুনে যে নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। এই যে বাংলাদেশটাকে কিভাবে দেখা, আমরা নিশ্চয়ই ভাগ্যবান যে আমরা একটা বঙ্গবন্ধু পেয়েছি এবং একটা কাজী নজরুল ইসলাম পেয়েছি, রবীন্দ্রনাথ তো আছেনই আমাদের মাথার উপরে, অর্থাৎ নিশ্চয়ই আমরা হেরে যাব না। খালিদ স্যার কি যুক্ত করবেন? নিশ্চয়ই আমরা হেরে যাব না, মানুষ হারে না। মানে যেমন বলা হয়, কবিরা কখনো পরাজিত হয় না। বঙ্গবন্ধু যা চেয়েছেন, দেশের মানুষের আসলে স্বরাজ চেয়েছেন, স্বাধীনতা চেয়েছেন, মুক্ত মানুষ চেয়েছেন, বঙ্গবন্ধু তাই চেয়েছেন। আগে যৎসামান্য আগে পরে জন্ম হলেও উভয়ের আকাঙ্ক্ষার ঐক্য আছে। তো এর ফলে আমরা আসলে মানে এই যৌথতার মধ্যে বা সম্মিলিত যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে পরিকল্পনা, সক্রিয়তা, উদ্যম, তাকে বাস্তবায়ন সবকিছুই হয়েছে। ফলে কখনো আমরা আসলে পরাজিত হব না। কিন্তু খুবই আতঙ্কের বিষয় যে কথা বিশ্বজিৎ স্যার বলেছেন, ভূতের পাপ পিছনের দিকে থাকে। আমরা যত এগোতে চাই, আমাদের চেতনাগত কেমন যেন একটা অন্ধকার, অদ্ভুত একটা মানে অসহ্য, মানে জীবনানন্দ যে কথা বলেছিলেন, অদ্ভুত আধার রেখে এসেছে পৃথিবীতে আজ, এমন একটা পৃথিবীতে আমরা প্রবিষ্ট হয়েছি, কথা নজরুল নানাভাবে বলেছেন। তো এইটা থেকে আসলে বাঁচার আমাদের উপায় বের করতে হবে। যদি পরিকল্পনা না থাকে, যদি না ওরা অনেক যুদ্ধবদ্ধ, আমরা যদি না যুদ্ধবদ্ধ হই, আমরা যদি পরিকল্পনা না করি, আমাদের যদি গন্তব্য নির্ণয় না করি, তাহলে এটা চিহ্ন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শেষ করব, বিশ্বজিৎ স্যার আপনাকে দিয়ে শেষ করব, মানে ভূত প্রসঙ্গে আসতে চাই। ভূতের পা পিছনের দিকে যায়, এটি একটি দিক। আবার প্রখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, তার বিখ্যাত একটি জোকস আছে, সেখানে তিনি বলছেন যে ভূতের আসলে কোনো শক্তি টক্তি নেই, ভালো কিছু তো নেই, কারণ যদি তাই থাকতো ওরাই এই ষড়যন্ত্র চক্রান্ত চুরি চামারি এসব করে মানুষকে বিপদগ্রস্ত বাধাগ্রস্ত করতো না। সেটাই আমাদের আশার জায়গাটি তৈরি করে কিনা। বিশ্বজিৎ ঘোষ স্যার, শেষ করবো, আপনার শেষ বক্তব্য। ধন্যবাদ। আসলে আমরা সকলেই জানি যে প্রতিটি অকল্যাণের সঙ্গে কল্যাণ জড়িয়ে থাকে, অশুভের সঙ্গে থাকে শুভ, কিংবা শুভর সঙ্গে থাকে অশুভ। যদি অশুভ না থাকে তাহলে শুভ থাকতে পারে না, যদি অকল্যাণ অমঙ্গল না থাকে তাহলে কল্যাণ এবং মঙ্গল থাকে না। এবং অকল্যাণের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে যুদ্ধ করেই মানুষ জয়লাভ করে। এবং এই যুদ্ধে জয়লাভ করতে হলে প্রতিপক্ষ থাকতে হয়, কিন্তু মানুষের আছে ফিনিক্স পাখির মতন অসামান্য শক্তি, এবং সে জানে কিভাবে বাঁচতে হয়, সে জানে কিভাবে পরাশক্তিকে পরাভূত করতে হয়। আমরা জানি আমাদের দক্ষিণে আছে গর্জায়মান বঙ্গোপসাগর, আমাদের উত্তরে আছে মাথা উঁচু করে দাঁড়ানো হিমালয় পর্বত এভারেস্ট। ভয় কোথায়? কাজেই একজন মানুষ যেমন ভয় পাননি, আজকে বঙ্গবন্ধুর কথা বলা হচ্ছে, তিনি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন,
আমাদের কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এই দুই মহান বাঙালির স্বপ্নের বিন্দু একটি জায়গায়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বিন্দু মানবিক বাংলাদেশ। সুতরাং আজকে আমাদের এত এত মানুষ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা করে এই কথা উচ্চারণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ মম। স্যার। জি স্যার, মমো, তারপর শেষ করেন। হ্যাঁ, মানে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এই কথাটি আজকে সকলের মধ্যে সঞ্চারিত হোক, এই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় চোখ রাখুন খবরের আপডেট পেতে এটি নিউজের পর্দায়।